নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি স্বর্ণালী সান্যাল। আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসিকা দুই বোন। দুই বোন প্রথম প্রকাশিত হয় 1933 সালে। 4টি অধ্যায় বিভক্ত শর্মিলা, নীরদ, উর্মিমালা এবং শশাঙ্ক এই উপন্যাসিকায় দুই বোন ও তাদের সম্পর্কের ভেতর দিয়ে এক সূক্ষ্ম মানবিক টানাপোড়েন ধরা পড়ে। পাশাপাশি এখানে ধীরে ধীরে উন্মোচিত হয় এক নতুন সময়ের নারীর স্বর, নিজস্ব চিন্তা ও সত্তার প্রকাশ। শুনছেন শ্রুতিপুস্তক দুই বোনের প্রথম পর্ব, প্রথম 2 অধ্যায় শর্মিলা এবং নীরদ। তাহলে শুরু করা যাক আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন। প্রথম অংশ, শর্মিলা। মেয়েরা দুই জাতের, কোনো কোনো পণ্ডিতের কাছে এমন কথা শুনেছি। এক জাত প্রধানত মা, আর এক জাত প্রিয়া। ঋতুর সঙ্গে তুলনা করা যায় যদি, মা হলেন বর্ষা ঋতু, জলদান করেন, ফলদান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিকলিত করে, দূর করেন শুষ্কতা, ভরিয়ে দেন অভাব। আর প্রিয়া বসন্ত ঋতু, গভীর তার রহস্য, মধুর তার মায়ামন্ত্র, তার চাঞ্চল্য রক্তে তোলে তরঙ্গ, পৌঁছয় চিত্তের সেই মণিকোঠায় যেখানে সোনার বীণায় একটি নিভৃত তার রয়েছে নীরবে, ঝংকারের অপেক্ষায়, যে ঝংকারে বেজে বেজে ওঠে সর্বদেহে মনে অনির্বচনীয়ের বাণী। শশাঙ্কের স্ত্রী শর্মিলা মায়ের জাত, বড় বড় শান্ত চোখ, ধীর গভীর চাহনি, জল ভরা নবমেঘের মতো নধর দেহ, স্নিগ্ধ শ্যামল, সিঁথিতে সিঁদুরের অরুণ রেখা, শাড়ির কালো পাড়টি প্রশস্ত, দুই হাতে মকরমুখ মোটা দুটো বালা। সেই ভূষণের ভাষা প্রসাধনের ভাষা নয়, শুভ সাধনের ভাষা। স্বামীর জীবনলোকে এমন কোনো প্রত্যন্ত দেশ নেই যেখানে তার সাম্রাজ্যের প্রভাব শিথিল। স্ত্রীর অতি লালনের আওতায় স্বামীর মন হয়ে পড়েছে অসাবধান। ফাউন্টেন কলমটা সামান্য দুর্যোগে টেবিলের কোনো অনতিলক্ষ্য অংশে ক্ষণকালের জন্য অগোচর হলে সেটা পুনরাবিষ্কারের ভার পড়ে স্ত্রীর ওপর। স্নানে যাবার পূর্বে হাত ঘড়িটা কোথায় ফেলেছে শশাঙ্কর হঠাৎ মনে পড়ে না। স্ত্রীর সেটা নিশ্চিত চোখে পড়ে। ভিন্ন রঙের 2 জোড়া মোজার এক এক পাটি এক এক পায়ে পরে বাইরে যাবার জন্য যখন সে প্রস্তুত, স্ত্রী এসে তার প্রমাদ সংশোধন করে দেয়। বাংলা মাসের সঙ্গে ইংরেজি মাসের তারিখ জোড়া দিয়ে বন্ধুদের নিমন্ত্রণ করে। তারপরে অকালে অপ্রত্যাশিত অতিথি সমাগমের আকস্মিক দায় পড়ে স্ত্রীর ওপর। শশাঙ্ক নিশ্চয় জানে দিনযাত্রায় কোথাও ত্রুটি ঘটলেই স্ত্রীর হাতে তার সংস্কার হবেই, তাই ত্রুটি ঘটানোই তার স্বভাব হয়ে পড়েছে। স্ত্রী সস্নেহ তিরস্কারে বলে, আর তো পারি নে, তোমার কি কিছুতেই শিক্ষে হবে না? যদি শিক্ষা হতো তবে শর্মিলার দিনগুলো হতো অনাবাদী ফসলের জমির মতো। শশাঙ্ক হয়তো বন্ধুমহলে নিমন্ত্রণে গেছে। রাত 11টা হলো, দুপুর হলো, ব্রিজ খেলা চলছে। হঠাৎ বন্ধুরা হেসে উঠল, ওহে তোমার সমনজারির পেয়াদা, সময় তোমার আসন্ন। সেই চিরপরিচিত মহেশ চাকর, পাকা গোঁফ, কাঁচা মাথার চুল, গায়ে মেরজাই পরা, কাঁধে রঙিন ঝাড়ন, বগলে বাঁশের লাঠি। মা ঠাকরুন খবর নিতে পাঠিয়েছেন বাবু কি আছে এখানে। মা ঠাকরুনের ভয় পাছে ফেরবার পথে অন্ধকার রাতে দুর্যোগ ঘটে, সঙ্গে একটা লণ্ঠনও পাঠিয়েছেন।
শশাঙ্ক বিরক্ত হয়ে তাস ফেলে দিয়ে উঠে পড়ে। বন্ধুরা বলে, আহা, একা অরক্ষিত পুরুষ মানুষ। বাড়ি ফিরে এসে শশাঙ্ক স্ত্রীর সঙ্গে যে আলাপ করে সেটা না স্নিগ্ধ ভাষায় না শান্ত ভঙ্গিতে। শর্মিলা চুপ করে ভর্ৎসনা মেনে নেয়। কি করবে, পারে না থাকতে। যত প্রকার অসম্ভব বিপত্তি ওর অনুপস্থিতির অপেক্ষায় স্বামীর পথে ষড়যন্ত্র করে, এই আশঙ্কা ও কিছুতেই মন থেকে তাড়াতে পারে না। বাইরে লোক এসেছে, হয়তো কাজের কথায়। ক্ষণে ক্ষণে অন্তঃপুর থেকে ছোট ছোট চিরকুট আসছে। মনে আছে কাল তোমার অসুখ করেছিল, আজ সকাল সকাল খেতে এসো। রাগ করে শশাঙ্ক, আবার হারও মানে। বড় দুঃখে একবার স্ত্রীকে বলেছিল, দোহাই তোমার, চক্রবর্তী বাড়ির গিন্নির মতো একটা ঠাকুর দেবতা আশ্রয় করো। তোমার মনোযোগ আমার একলার পক্ষে বেশি। দেবতার সঙ্গে সেটা ভাগাভাগি করে নিতে পারলে সহজ হয়। যতই বাড়াবাড়ি করো, দেবতা আপত্তি করবেন না, কিন্তু মানুষ যে দুর্বল। শর্মিলা বললে, হায় হায়, একবার কাকাবাবুর সঙ্গে যখন হরিদ্বার গিয়েছিলুম, মনে আছে তোমার অবস্থা? অবস্থাটা যে অত্যন্ত শোচনীয় হয়েছিল এ কথা শশাঙ্কই প্রচুর অলংকার দিয়ে একদা স্ত্রীর কাছে ব্যাখ্যা করেছে। জানতো এই অত্যুক্তিতে শর্মিলা যেমন অনুতপ্ত তেমনি আনন্দিত হবে। আজ সেই অমিত ভাষণের প্রতিবাদ করবে কোন মুখে? চুপ করে মেনে যেতে হলো। শুধু তাই নয়, সেদিনই ভোরবেলায় অল্প একটু যেন সর্দির আভাস দেখা দিয়েছে। শর্মিলার এই কল্পনা অনুসারে তাকে কুইনাইন খেতে হলো 10 গ্রেন, তাছাড়া তুলসী পাতার রস দিয়ে চা। আপত্তি করবার মুখ ছিল না, কারণ ইতিপূর্বে অনুরূপ অবস্থায় আপত্তি করেছিল, কুইনিন খায়নি, জ্বরও হয়েছিল। এই বৃত্তান্তটি শশাঙ্কের ইতিহাসে অপরিমোচনীয় অক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। ঘরে আরোগ্য ও আরামের জন্য শর্মিলার এই যেমন সস্নেহ ব্যগ্রতা, বাইরে সম্মান রক্ষার জন্য তার সতর্কতা তেমনি সতেজ। একটা দৃষ্টান্ত মনে পড়ছে। একবার বেড়াতে গিয়েছিল নৈনিতালে। আগে থাকতে সমস্ত পথ কামরা ছিল রিজার্ভ করা। জাংশনে এসে গাড়ি বদলিয়ে আহারের সন্ধানে গেছে। ফিরে এসে দেখে উর্দিপাড়া দুজন মূর্তি ওদের বেদখল করবার উদ্যোগে প্রবৃত্ত। স্টেশন মাস্টার এসে এক বিশ্ববিশ্রুত জেনারেলের নাম করে বললেন, কামরাটা তারই, ভুলে অন্য নাম খাটানো হয়েছে। শশাঙ্ক চক্ষু বিস্ফারিত করে সসম্ভ্রমে অন্যত্র যাবার উপক্রম করছে। হেনকালে শর্মিলা গাড়িতে উঠে দরজা আগলিয়ে বললে, দেখতে চাই কে আমাকে নামায়, ডেকে আনো তোমার জেনারেলকে। শশাঙ্ক তখনও সরকারি কর্মচারী, উপরওয়ালার জ্ঞাতিগোত্রকে যথোচিত পাশ কাটিয়ে নিরাপদ পথে চলতে সে অভ্যস্ত। সে ব্যস্ত হয়ে যত বলে, আহা কাজ কি, আরও তো গাড়ি আছে, শর্মিলা কানই দেয় না। অবশেষে জেনারেল সাহেব রিফ্রেশমেন্ট রুমে আহার সমাধা করে চুরুট মুখে দূর থেকে স্ত্রীমূর্তির উগ্রতা দেখে গেল হোটে। শশাঙ্ক স্ত্রীকে জিজ্ঞাসা করলে, জানো কত বড় লোকটা? স্ত্রী বললে, জানার গরজ নেই, যে গাড়িটা আমাদের সেই গাড়িতে ও তোমার চেয়ে বড় নয়। শশাঙ্ক প্রশ্ন করলে, যদি অপমান করত? শর্মিলা জবাব দিলে, তুমি আছো কি করতে? শশাঙ্ক শিবপুরে পাশ করা ইঞ্জিনিয়ার। ঘরের জীবনযাত্রায় শশাঙ্কের যতই ঢিলেমি থাক, চাকরির কাজে সে পাকা। প্রধান কারণ, কর্মস্থানে যে তুঙ্গি গ্রহের নির্মম দৃষ্টি, সে হচ্ছে যাকে চলতি ভাষায় বলে বড় সাহেব। স্ত্রী গ্রহ সে নয়। শশাঙ্ক ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারি পদে যখন অ্যাক্টিনি করছে, এমন সময় আসন্ন উন্নতির মোড় ফিরে গেল উল্টো দিকে। যোগ্যতা ডিঙিয়ে কাঁচা অভিজ্ঞতা সত্ত্বেও যে ইংরেজ যুবক বিরল গুম্ফ রেখা নিয়ে তার আসন দখল করলে,
কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তার সম্পর্ক ও সুপারিশ বহন করে তার এই অভাবনীয় আবির্ভাব। শশাঙ্ক বুঝে নিয়েছে এই অর্বাচীনকে উপরের আসনে বসিয়ে নিচের স্তরে থেকে তাকে কাজ চালিয়ে নিতে হবে। কর্তৃপক্ষ পিঠে চাপড় মেরে বললে, ভেরি সরি মজুমদার, তোমাকে যত শীঘ্র পারি উপযুক্ত স্থান জুটিয়ে দেব। এরা দুজনেই এক ফ্রিমেশন লজের অন্তর্ভুক্ত। তবু আশ্বাস ও সান্ত্বনা সত্ত্বেও সমস্ত ব্যাপারটা মজুমদারের পক্ষে অত্যন্ত বিস্বাদ হয়ে উঠল। ঘরে এসে ছোটখাটো সব বিষয়ে খিটখিট শুরু করে দিলে। হঠাৎ চোখে পড়ল তার আপিস ঘরের এক কোণে ঝুল। হঠাৎ মনে হলো চৌকির উপরে যে সবুজ রঙের ঢাকাটা আছে সে রংটাও দুচক্ষে দেখতে পারে না। বেহারা বারান্দা ঝাড় দিচ্ছিল, ধুলো উঠছে বলে তাকে দিল একটা প্রকাণ্ড ধমক। অনিবার্য ধুলো রোজই ওড়ে, কিন্তু ধমকটা সদ্য নূতন। অসম্মানের খবরটা স্ত্রীকে জানালেন না। ভাবলে যদি কানে ওঠে তাহলে চাকরির জ্বালাটাতে আরও একটা গ্রন্থি পাকিয়ে তুলবে, হয়তোবা স্বয়ং কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া করে আসবে অমধুর ভাষায়। বিশেষত এই ডোনাল্ডসনের ওপর তার রাগ আছে। একবার সে সার্কিট হাউসের বাগানে বাঁদরের উৎপাত দমন করতে গিয়ে ছররা গুলিতে শশাঙ্কর শোলার টুপি ফুটো করে দিয়েছে। বিপদ ঘটেনি, কিন্তু ঘটতে তো পারত। লোকে বলে দোষ শশাঙ্করই। শুনে তার রাগ আরো বেড়ে ওঠে ডোনাল্ডসনের পরেই। সকলের চেয়ে রাগটার কারণটা এই, বাঁদরকে লক্ষ্য করে গুলি শশাঙ্কর ওপর পড়াতে শত্রুপক্ষ এই দুটো ব্যাপারে সমীকরণ করে উচ্চহাস্য করেছে। শশাঙ্কের পদলাঘবের খবরটা শশাঙ্কের স্ত্রী স্বয়ং আবিষ্কার করলে। স্বামীর রকম দেখেই বুঝেছিল সংসারে কোনো দিক থেকে একটা কাঁটা উঁচিয়ে উঠেছে। তারপরে কারণ বের করতে সময় লাগেনি। কনস্টিটিউশনাল অ্যাজিটেশনের পথে গেল না, গেল সেলফ ডিটারমিনেশনের অভিমুখে। স্বামীকে বললে, আর নয়, এখনই কাজ ছেড়ে দাও। দিতে পারলে অপমানের জোকটা বুকের কাছ থেকে খসে পড়ে, কিন্তু ধ্যান দৃষ্টির সামনে প্রসারিত রয়েছে বাঁধা মাইনের অন্নক্ষেত্র এবং তার পশ্চিম দিগন্তে পেনশনের অবিচলিত স্বর্ণোজ্জ্বল রেখা। শশাঙ্ক মৌলি যে বছর এমএসসি ডিগ্রির সর্বোচ্চ শিখর সত্য অধিরূঢ়, সেই বছরেই তার শ্বশুর শুভকর্মে বিলম্ব করেনি। শশাঙ্কের বিবাহ হয়ে গেল শর্মিলার সঙ্গে। ধনী শ্বশুরের সাহায্যেই ইঞ্জিনিয়ারিং পাশ করলে। তারপরে চাকরিতে দ্রুত উন্নতির লক্ষণ দেখে রাজারামবাবু জামাতার ভাবী সচ্ছলতার ক্রমবিকাশ নির্ণয় করে আশ্বস্ত হয়েছিলেন। মেয়েটিও আজ পর্যন্ত অনুভব করেনি তার অবস্থান্তর ঘটেছে। শুধু যে সংসারে অনটন নেই তা নয়, বাপের বাড়ির চালচলন এখানেও বজায় আছে। তার কারণ এই পারিবারিক দৈরাজ্যে ব্যবস্থাবিধি শর্মিলার অধিকারে। ওর সন্তান হয়নি, হবার আশাও বোধ করি ছেড়েছে। স্বামীর সমস্ত উপার্জন অখণ্ডভাবে এসে পড়ে ওরই হাতে। বিশেষ প্রয়োজন ঘটলে ঘরের অন্নপূর্ণার কাছে ফিরে ভিক্ষা নামেগে শশাঙ্কর উপায় নেই। দাবি অসঙ্গত হলে নামঞ্জুর হয়, মেনে নেয় মাথা চুলকিয়ে। অপর কোনো দিক থেকে নৈরাশ্যটা পূরণ হয় মধুর রসে। শশাঙ্ক বলে, চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে কিছুই নয়, তোমার জন্য ভাবি, কষ্ট হবে তোমারই। শর্মিলা বলে, তার চেয়ে কষ্ট হবে যখন অন্যায়টাকে গিলতে গিয়ে গলায় বাঁধবে। শশাঙ্ক বলে, কাজ তো করা চাই, ধ্রুবকে ছেড়ে অধ্রুবকে খুঁজে বেড়াবো কোন পাড়ায়? সে পাড়া তোমার চোখে পড়ে না। তুমি যাকে ঠাট্টা করে বলো তোমার চাকরির লুচিস্থান বেলুচিস্তান মরুপ্রদেশের ওপারে, তার বাইরের বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি গণ্যই করো না। সর্বনাশ! সে বিশ্বব্রহ্মাণ্ড যে মস্ত প্রকাণ্ড, রাস্তাঘাট সার্ভে করতে বেরোবে কে? অত বড় দূরবীন পাই কোন বাজারে? মস্ত দূরবীন তোমাকে কষতে হবে না,
আমার জ্ঞাতি সম্পর্কের মথুর দাদা কলকাতায় বড় কন্ট্রাক্টর, তার সঙ্গে ভাগে কাজ করলে দিন চলে যাবে। ভাগটা ওজনে অসমান হবে, এ পক্ষে বাটখারায় কমতি, কুড়িয়ে শরিকি করতে গেলে পদমর্যাদা থাকবে না। এ পক্ষে কোনো অংশেই কমতি নেই। তুমি জানো বাবা আমার নামে ব্যাংকে যে টাকা রেখে গেছেন সুদে বাড়ছে। শরিকের কাছে তোমাকে খাটো হতে হবে না। সে কি হয়, ও টাকা যে তোমার, বলে শশাঙ্ক উঠে পড়ল। বাইরে লোক বসে আছে। শর্মিলা স্বামীর কাপড় টেনে বসিয়ে বললে, আমিও যে তোমারই। তারপর বললে, বের করো তোমার জেব থেকে ফাউন্টেন পেন, এই নাও চিঠির কাগজ, লেখো রেজিগনেশন পত্র। সেটা ডাকে রওনা না করে আমার শান্তি নেই। আমারও শান্তি নেই বোধ হচ্ছে। লিখলে রেজিগনেশন পত্র। পরদিনই শর্মিলা চলে গেল কলকাতায়, উঠল গিয়ে মথুর দাদার বাড়িতে। অভিমান করে বললে, একদিনও তো বোনের খবর নাও না। মেয়ে প্রতিদ্বন্দ্বী হলে বলতো, তুমিও তো নাও না। পুরুষের মাথায় সে জবাব জোগালো না। অপরাধ মেনে নিলে। বললে, নিঃশ্বাস ফেলবার কি সময় আছে? নিজে আছি কিনা তাই ভুল হয়ে যায়। আর তাছাড়া তোমরাও তো দূরে দূরে বেড়াও। শর্মিলা বললে, কাগজে দেখলুম ময়ূরভঞ্জ না মথুরগঞ্জ কোথাও একটা ব্রিজ তৈরির কাজ পেয়েছ। পড়ে এত খুশি হলুম, তখনই মনে হলো মথুর দাদাকে নিজে গিয়ে কনগ্র্যাচুলেট করে আসি। একটু সবর করো খুকি, এখনো সময় হয়নি। ব্যাপারখানা এই, নগদ টাকা ফেলার দরকার। মারওয়ারি ধনির সঙ্গে ভাগে কাজ করার কথা। শেষকালে প্রকাশ হলো যেরকম শর্ত, তাতে শ্বাসের ভাগটাই মারওয়ারির আর ছিবড়ের ভাগটা পড়বে ওর কপালে। তাই পিছোবার চেষ্টা। শর্মিলা ব্যস্ত হয়ে উঠে বললে, এ কখনো হতে পারে না। ভাগে কাজ করতে যদি হয় আমাদের সঙ্গে করো। এমন কাজটা তোমার হাত থেকে ফসকে গেলে ভারী অন্যায় হবে। আমি থাকতে হতেই দেব না, যাই বলো তুমি। এরপরে লেখাপড়া হতেও দেরি হলো না, মথুর দাদার হৃদয়ও বিগলিত হলো। ব্যবসা চলল বেগে। এর আগে চাকরির দায়িত্বে শশাঙ্ক কাজ করেছে। সে দায়িত্বের সীমা ছিল পরিমিত। মনিব ছিল নিজের বাইরে। দাবি এবং দেয় সমান সমান ওজন মিলিয়ে চলত। এখন নিজেরই প্রভুত্ব, নিজেকে চালায়। দাবি এবং দেয় এক জায়গায় মিলে গেছে। দিনগুলো ছুটিতে কাজেতে জাল বোনা নয়, সময়টা হয়েছে নিরেট। যে দায়িত্ব ওর মনের ওপর চেপে সেটাকে ইচ্ছে করলেই ত্যাগ করা যায় বলেই তার জোর এত করা। আর কিছু নয়, স্ত্রীর ঋণ শুধতে হবে, তারপরে ধীরে সুস্থে চলবার সময় পাওয়া যাবে। বাঁ হাতের কবজিতে ঘড়ি, মাথায় শোলার টুপি, আস্তিন গোটানো খাকির প্যান্ট পরা, চামড়ার কোমর বন্ধ আটা, মোটা শুকতলাওয়ালা জুতো, চোখে রোদ বাঁচাবার রঙিন চশমা। শশাঙ্ক উঠে পড়ে লেগে গেল কাজে। স্ত্রীর ঋণ যখন শোধ হবার কিনারায় এলো, তখন স্টিমের দাম কমায় না। মনটা তখন উঠেছে গরম হয়ে। ইতিপূর্বে সংসারে আয় ব্যয়ের ধারটা বইত একই খাদে। এখন হলো দুই শাখা, একটা গেল ব্যাংকের দিকে আর একটা ঘরের দিকে। শর্মিলার বরাদ্দ পূর্বের মতোই আছে, সেখানকার দেনা পাওনার রহস্য শশাঙ্কর অগোচরে। আবার ব্যবসায়ের এই চামড়া বাঁধানো হিসেবের খাতাটা শর্মিলার পক্ষে দুর্গম দুর্গবিশেষ। তাতে ক্ষতি নেই, কিন্তু স্বামীর ব্যবসায়িক জীবনের কক্ষপথ ওর সংস্কার চক্রের বাইরে পড়ে যাওয়াতে সেই দিকে ওর বিধিবিধান উপেক্ষিত হতে থাকে। মিনতি করে বলে, বাড়াবাড়ি করো না, শরীর যাবে ভেঙে। কোনো ফল হলো না। আশ্চর্যই, শরীরও ভাঙছে না। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, বিশ্রামের অভাব নিয়ে আক্ষেপ, আরামের খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা ইত্যাদি শ্রেণীর দাম্পত্যিক উৎকণ্ঠা সবেগে উপেক্ষা করে শশাঙ্ক সকালবেলা সেকেন্ড হ্যান্ড ফোর্ড গাড়ি নিজে হাঁকিয়ে শিঙে বাজিয়ে বেরিয়ে পড়ে। বেলা 2-2:30 সময় ঘরে ফিরে এসে বকুনি খায় এবং আর
আর খাওয়াও দ্রুত হাতে চালিয়ে শেষ করে। একদিন ওর মোটর গাড়ির সঙ্গে আর কার গাড়ির ধাক্কা লাগলো। নিজে গেল বেঁচে, গাড়িটা হলো জখম। পাঠিয়ে দিল তাকে মেরামত করতে। শর্মিলা ব্যতিব্যস্ত হয়ে উঠল। বাষ্পাকুল কণ্ঠে বললে, গাড়ি তুমি নিজে হাঁকতে পারবে না? শশাঙ্ক হেসে উড়িয়ে দিয়ে বললে, পরের হাতের আপদও একই জাতের দুশ্মন। একদিন কোন মেরামতের কাজ তদন্ত করতে গিয়ে জুতো ফুঁড়ে পায়ে ফুটল ভাঙা প্যাক বক্সের পেরেক। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ বেঁধে ধনুষ্টঙ্কারে টিকে নিলে। সেদিন কান্নাকাটি করলে শর্মিলা, বললে কিছুদিন থাকো শুয়ে। শশাঙ্ক অত্যন্ত সংক্ষেপে বললে, কাজ। এর চেয়ে বাক্য আর সংক্ষেপ করা যায় না। শর্মিলা বললে, কিন্তু। এবার বিনা বাক্যেই ব্যান্ডেজ শুদ্ধ চলে গেল কাজে। জোর খাটাতে আর সাহস হয় না। আপন ক্ষেত্রে পুরুষের জোর দেখা দিয়েছে। যুক্তি তর্ক কাকুতি মিনতির বাইরে একটি মাত্র কথা, কাজ আছে। শর্মিলা অকারণে উদ্বিগ্ন হয়ে বসে থাকে। দেরি হলেই ভাবে মোটরে বিপদ ঘটেছে। রোদ্দুর লাগিয়ে স্বামীর মুখ যখন দেখে রক্তবর্ণ, মনে করে নিশ্চয়ই ইনফ্লুয়েঞ্জা। ভয় ভয় আভাস দেয় ডাক্তারের। স্বামীর ভাবখানা দেখে ওইখানেই থেমে যায়। মন খুলে উদ্বেগ প্রকাশ করতেও আজকাল ভরসা হয় না। শশাঙ্ক দেখতে দেখতে রোদে পোড়া খটখটে হয়ে উঠেছে। খাটো আট কাপড়, খাটো আট অবকাশ, চালচলন দ্রুত, কথাবার্তা স্ফুলিঙ্গের মতো সংক্ষিপ্ত। শর্মিলার সেবা এই দ্রুত লয়ের সঙ্গে তাল রেখে চলতে চেষ্টা করে। স্টোভের কাছে কিছু খাবার সর্বদাই গরম রাখতে হয়। কখন স্বামী হঠাৎ অসময়ে বলে বসে, চললুম, ফিরতে দেরি হবে। মোটর গাড়িতে গোছানো থাকে সোডা ওয়াটার এবং ছোট টিনের বাক্সে শুকনো জাতের খাবার। একটা ওডিকলনের শিশি বিশেষ দৃষ্টিগোচর রূপেই রাখা থাকে যদি মাথা ধরে। গাড়ি ফিরে এলে পরীক্ষা করে দেখে কোনোটাই ব্যবহার করা হয়নি। মন খারাপ হয়ে যায়। সাফ কাপড় শোবার ঘরে প্রত্যহই সুপ্রকাশ্যভাবে ভাঁজ করা। তৎসত্ত্বেও অন্তত সপ্তাহে 4 দিন কাপড় ছাড়বার অবকাশ থাকে না। ঘরকন্নার পরামর্শ খুবই খাটো করে আনতে হয়েছে, জরুরি টেলিগ্রামের ঠোকর মারা ভাষার ধরনে। সেও চলতে চলতে পিছু ডাকতে ডাকতে বলতে বলতে, ওগো শুনে যাও কথাটা। ওদের ব্যবসার মধ্যে শর্মিলার যে একটুখানি যোগ ছিল তাও গেল কেটে। ওর টাকাটা এসেছে সুদে আসলে শোধ হয়ে। সুদও দিয়েছে মাপঝোঁক করা হিসাবে দস্তুর মতো রসিদ দিয়ে। শর্মিলা বলে, ব্যাস রে, ভালোবাসাতেও পুরুষ আপনাকে সবটা মেলাতে পারে না, একটা জায়গা ফাঁকা রাখে, সেইখানটাতে ওদের পৌরুষের অভিমান। লাভের টাকা থেকে শশাঙ্ক মনের মতো বাড়ি খাড়া করেছে ভবানীপুরে। ওর শখের জিনিস। স্বাস্থ্য আরাম শৃঙ্খলার নতুন নতুন প্ল্যান আসছে মাথায়। শর্মিলাকে আশ্চর্য করবার চেষ্টা। শর্মিলাও বিধিমতো আশ্চর্য হতে ত্রুটি করে না। ইঞ্জিনিয়ার একটা কাপড় কাচা কলের পত্তন করেছে, শর্মিলা সেটাকে ঘুরে ফিরে দেখে খুব তারিফ করল। মনে মনে বললে, কাপড় আজও যেমন ধোপার বাড়ি যাচ্ছে, কালও তেমনি যাবে। ময়লা কাপড়ের গর্ধব বাহনকে বুঝে নিয়েছি, তার বিজ্ঞান বাহনকে বুঝিনি। আলুর খোসা ছাড়াবার যন্ত্রটা দেখে তাক লেগে গেল। বললে, আলুর দম তৈরি করবার 12 আনা দুঃখ যাবে কেটে। পরে শোনা গেছে সেটা ফুটো ডেকচি, ভাঙা কাতলি প্রভৃতির সঙ্গে এক বিস্তৃত সজ্জায় নৈষ্কর্ম লাভ করেছে। বাড়িটা যখন শেষ হয়ে গেল তখন ওই স্থাবর পদার্থটার প্রতি শর্মিলার রুদ্ধ স্নেহের উদ্যম ছাড়া পেলে। সুবিধা এই যে ইট কাঠের দেহটাতে ধৈর্য অটল। গোছানো গাছানো সাজানো গোছানোর মহোদ্যমে দুইজন বেহারা হাঁপিয়ে উঠল। একজন দিয়ে গেল জবাব। ঘরগুলোর গৃহসজ্জা চলছে শশাঙ্ককে লক্ষ্য করে। বৈঠকখানা ঘরে সে আজকাল প্রায়ই বসে না,
তবুও তারই ক্লান্ত মেরুদণ্ডের উদ্দেশ্যে কুশন নিবেদন করা হচ্ছে নানা ফ্যাশনের। ফুলদানি একটা আধটা নয়, টিপায় টেবিলে ঝালরওয়ালা ফুলকাটা আবরণ। শোবার ঘরে দিনের বেলা শশাঙ্কর সমাগম আজকাল বন্ধ, কেননা তার আধুনিক পঞ্জিকায় রবিবারটা সোমবারেরই যমজ ভাই। অন্য ছুটিতে কাজ যখন বন্ধ, তখনও ছুটো ছাটা কাজ কোথা থেকে সে খুঁজে বের করে, আপিস ঘরে গিয়ে প্ল্যান আঁকবার তেলা কাগজ কিংবা খাতাপত্র নিয়ে বসে। তবু সাবেককালের নিয়ম চলেছে। মোটা গদিওয়ালা সোফার সামনে প্রস্তুত থাকে পশমের চটিজোড়া। সেখানে পানের বাটায় আগেকার মতোই পান থাকে সাজা। আলনায় থাকে পাতলা সিল্কের পাঞ্জাবি, কোচানো ধুতি। আপিস ঘরটাতে হস্তক্ষেপ করতে সাহসের দরকার। তবু শশাঙ্কের অনুপস্থিতিকালে ঝাড়ন হাতে শর্মিলা সেখানে প্রবেশ করে। সেখানকার রক্ষণীয় এবং বর্জনীয় বস্তু বুহের মধ্যে সজ্জা ও শৃঙ্খলার সমন্বয় সাধনে তার অধ্যবসায় অপ্রতিহত। শর্মিলা সেবা করছে, কিন্তু আজকাল সেই সেবার অনেকখানি অগোচরে। আগে তার যে আত্মনিবেদন ছিল প্রত্যক্ষের কাছে, এখন তার প্রয়োগটা প্রতীকে। বাড়িঘর সাজানোয়, বাগান করায়, যে চৌকিতে শশাঙ্ক বসে তাঁরই রেশমের ঢাকায়, বালিশের ওয়ারে ফুল কাটা কাজে, আপিসের টেবিলের কোণে রজনীগন্ধার গুচ্ছে সজ্জিত নীল স্ফটিকের ফুলদানিতে। নিজের অর্ঘ্যকে পূজাবেদির থেকে দূরে স্থাপন করতে হলো, কিন্তু অনেক দুঃখে। এই অল্পদিন আগেই যে ঘা পেয়েছে তার চিহ্ন গোপনে চোখের জল ফেলে ফেলে মুছতে হয়েছে। সেদিন 29শে কার্তিক, শশাঙ্কের জন্মদিন, শর্মিলার জীবনের সবচেয়ে বড় পরব। যথারীতি বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করা হলো। ঘর দুয়ার বিশেষ করে সাজানো হয়েছে ফুলে পাতায়। সকালের কাজ সেরে শশাঙ্ক বাড়ি ফিরে এসে বললে, এই কি ব্যাপার, পুতুলের বিয়ে নাকি? হায় রে কপাল, আজ তোমার জন্মদিন, সে কথাটাও ভুলে গেছ। যাই বলো, বিকেলে কিন্তু তুমি বেরোতে পারবে না। বিজনেস মৃত্যুদিন ছাড়া আর কোনো দিনের কাছে মাথা হেট করে না। আর কখনো বলবো না, আজ লোকজন নিমন্ত্রণ করে ফেলেছি। দেখো শর্মিলা, তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা করো না। এই বলে শশাঙ্ক দ্রুত চলে গেল। শর্মিলা শোবার ঘরে দরজা বন্ধ করে খানিকক্ষণ কাঁদলে। অপরাহ্নে লোকজন এলো। বিজনেসের সর্বোচ্চ দাবি তারা সহজেই মেনে নিলে। এটা যদি হতো কালিদাসের জন্মদিন, তবে শকুন্তলার তৃতীয় অঙ্ক লেখবার ওজোরটাকে সকলেই নিশ্চয় নিতান্ত বাজে বলে ধরে নিত। কিন্তু বিজনেস, আমোদ প্রমোদ যথেষ্ট হলো। নালুবাবু থিয়েটারের নকল করে সবাইকে খুব হাসালেন। শর্মিলাও সে হাসিতে যোগ দিলে। শশাঙ্ক বিরহিত শশাঙ্কের জন্মদিন সাষ্টাঙ্গ প্রণিপাত করলে শশাঙ্ক অধিষ্ঠিত বিজনেসের কাছে। দুঃখ যথেষ্ট হলো, তবু শর্মিলার মনও দূর থেকে প্রণিপাত করলেন শশাঙ্কর এই ধাবমান কাজের রথের ধ্বজাটাকে। ওর কাছে সেই দূরধিগম্য কাজ যা কারো খাতির করে না, স্ত্রীর মিনতিকে না, বন্ধুর নিমন্ত্রণকে না, নিজের আরামকে না। এই কাজের প্রতি শ্রদ্ধা দ্বারা পুরুষ মানুষ নিজেকে শ্রদ্ধা করে। এ তার আপন শক্তির কাছে আপনাকে নিবেদন। শর্মিলা ঘর কন্যার প্রাত্যহিক কর্মধারার পারে দাঁড়িয়ে সসম্ভ্রমে চেয়ে দেখে তার পরপারের শশাঙ্কের কাজ। বহু ব্যাপক তার সত্তা। ঘরের সীমানা ছাড়িয়ে চলে যায় সে দূর দেশে, দূর সমুদ্রের পারে। জানা অজানা কত লোককে টেনে নিয়ে আসে আপন শাসন জালে। নিজের অদৃষ্টের সঙ্গে পুরুষের প্রতিদিনের সংগ্রাম। তাঁরই বন্ধুর যাত্রাপথে মেয়েদের কোমল বাহুবন্ধন যদি বাধা ঘটাতে আসে, তবে পুরুষ তাকে নির্মম বেগে ছিন্ন করে যাবে বৈকি। এই নির্মমতাকে শর্মিলা ভক্তির সঙ্গেই মেনে নিলে। মাঝে মাঝে থাকতে পারে না, যেখানে অধিকার নেই হৃদয়ের টানে সেখানেও নিয়ে আসে তার সকরুণ উৎকণ্ঠা। আঘাত পায়, সে আঘাতকে প্রাপ্য গণ্য করেই ব্যথিত মনে পথ ছেড়ে দিয়ে ফিরে আসে। দেবতাকে বলে, দৃষ্টি রেখো যেখানে তার নিজের গতিবিধি অবরুদ্ধ। দ্বিতীয় অংশ, নীরদ।
ব্যাংকে জমা টাকায় সবার হয়ে এ পরিবারের সমৃদ্ধি যে সময়টাতে ছুটে চলেছে 6 সংখ্যার অঙ্কর দিকে, সেই সময় শর্মিলাকে ধরল দুর্বোধ কোনো এক রোগে। ওঠবার শক্তি রইল না। এই নিয়ে কেন যে দুর্ভাবনা, সে কথাটা বিবৃত করা দরকার। রাজারামবাবু ছিলেন শর্মিলার বাপ। বরিশাল অঞ্চলে এবং গঙ্গার মোহনার কাছে তার অনেকগুলি মস্ত জমিদারি। তাছাড়া জাহাজ তৈরির ব্যবসায় তার শেয়ার আছে শালিমারের ঘাটে। তার জন্ম সেকালের সীমানায়, একালের শুরুতে। কুস্তিতে, শিকারে, লাঠি খেলায় ছিলেন ওস্তাদ। পাখওয়াজে নাম ছিল প্রসিদ্ধ। মার্চেন্ট অফ ভেনিস, জুলিয়াস সিজার, হ্যামলেট থেকে 2-4 পাতা মুখস্থ বলে যেতে পারতেন। মেকলের ইংরেজি তার ছিল আদর্শ, বাক্যের বাগ্মিতায় ছিলেন মুগ্ধ। বাংলা ভাষায় তার শ্রদ্ধার সীমা ছিল মেঘনাদবধ কাব্য পর্যন্ত। মধ্যবয়সে মদ এবং নিষিদ্ধ ভোজ্যকে আধুনিক চিত্তকর্ষের আবশ্যক অঙ্গ বলে জানতেন। শেষ বয়সে ছেড়ে দিয়েছেন। সযত্ন ছিল তার পরিচ্ছদ, সুন্দর গম্ভীর ছিল তার মুখশ্রী, দীর্ঘ বলিষ্ঠ ছিল তার দেহ, মেজাজ ছিল মজলিসি। কোনো প্রার্থী তাকে ধরে পড়লে না বলতে জানতেন না। নিষ্ঠা ছিল না পূজার্চনায়, অথচ সেটা সমারোহে প্রচলিত ছিল তার বাড়িতে। সমারোহ দ্বারা কৌলিক মর্যাদা প্রকাশ পেত। পূজাটা ছিল মেয়েদের এবং অন্যদের জন্য। ইচ্ছে করলে অনায়াসে রাজা উপাধি পেতে পারতেন। ঔদাস্যের কারণ জিজ্ঞেস করলে রাজারাম হেসে বলতেন, পিতৃদত্ত রাজ উপাধি ভোগ করছেন, তার উপরে অন্য উপাধিকে আসন দিলে সম্মান খর্ব করে। গভর্নমেন্ট হাউসে তার ছিল বিশেষ দেউড়িতে সম্মানিত প্রবেশিকা। কর্তৃপক্ষ পদস্থ ইংরেজ তার বাড়িতে চিরপ্রচলিত জগদ্ধাত্রী পূজায় শ্যাম্পেন প্রসাদ ভুরি পরিমাণই অন্তরস্থ করতেন। শর্মিলার বিবাহের পরে তার পত্নীহীন ঘরে ছিল বড় ছেলে হেমন্ত আর ছোট মেয়ে উর্মিমালা। ছেলেটিকে অধ্যাপকবর্গ বলতেন দীপ্তিমান, ইংরেজিতে যাকে বলে ব্রিলিয়েন্ট। চেহারা ছিল পিছন ফিরে চেয়ে দেখবার মতো। এমন বিষয় ছিল না যাতে বিদ্যা না চড়েছে পরীক্ষামানের ঊর্ধ্বতম মার্কা পর্যন্ত। তাছাড়া ব্যায়ামের উৎকর্ষে বাপের নাম রাখতে পারবে এমন লক্ষণ প্রবল। বলা বাহুল্য, তার চারিদিকে উৎকণ্ঠিত কন্যামণ্ডলীর কক্ষ প্রদক্ষিণ সবেগে চলছে, কিন্তু বিবাহে তার মন তখনও উদাসীন। উপস্থিত লক্ষ্য ছিল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের উপাধি সংগ্রহের দিকে। এই উদ্দেশ্য মনে নিয়ে ফরাসি, জার্মান শেখা শুরু করেছিল। আর কিছু হাতে না পেয়ে অনাবশ্যক হলেও আইন পড়া যখন আরম্ভ করেছে, এমন সময় হেমন্তের অন্ত্রে কিংবা শরীরে কোনো যন্ত্রে কি একটা বিকার ঘটল, ডাক্তাররা কিছুই তার কিনারা পেলেন না। গোপনচারী রোগ সবল দেহে যেন দুর্গের আশ্রয় পেয়েছে। তার খোঁজ পাওয়া যেমন শক্ত হলো, তাকে আক্রমণ করাও তেমনি। সেকালের এক ইংরেজ ডাক্তারের ওপর রাজারামের ছিল অবিচলিত আস্থা। অস্ত্রচিকিৎসায় লোকটি যশস্বী। রোগীর দেহে সন্ধান শুরু করলেন। অস্ত্র ব্যবহারে অভ্যাসবশত অনুমান করলেন দেহের দুর্গম গহনে বিপদ আছে বদ্ধমূল। সেটা উৎপাটনযোগ্য। অস্ত্রের সুকৌশল সাহায্যে স্তর ভেদ করে যেখানটা অনাবৃত হলো, সেখানে কল্পিত শত্রুও নেই, তার অত্যাচারের চিহ্নও নেই। ভুল শোধরাবার রাস্তা রইল না। ছেলেটি মারা গেল। বাপের মনে বিষম দুঃখ কিছুতেই শান্ত হতে চাইল না। মৃত্যু তাকে তত বাজেনি, কিন্তু অমন একটা সজীব, সুন্দর, বলিষ্ঠ দেহকে এমন করে খণ্ডিত করার স্মৃতিটা দিন রাত তার মনের মধ্যে কালো হিংস্র পাখির মতো তীক্ষ্ণ নখ দিয়ে আঁকড়ে ধরে রইল। মর্ম শোষণ করে টানল তাকে মৃত্যুর মুখে। নতুন পাশ করা ডাক্তার হেমন্তের পূর্ব সহাধ্যই নিরোধ মুখুজ্জে ছিল শুশ্রূষা সহায়তা কাজে। বরাবর জোর করে সে বলে এসেছে ভুল হচ্ছে। সে নিজে ব্যামোর একটা স্বরূপ নির্ণয় করেছিল,
পরামর্শ দিয়েছিল দীর্ঘকাল শুকনো জায়গায় হাওয়া বদল করতে, কিন্তু রাজারামের মনে তাদের পৈতৃক যুগের সংস্কার ছিল অটল। তিনি জানতেন যমের সঙ্গে দুঃসাধ্য লড়াই বাঁধলে তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী একমাত্র ইংরেজ ডাক্তার। এই ব্যাপারে নীরদের পরে অযথা মাত্রায় তার স্নেহ ও শ্রদ্ধা বেড়ে গেল। তার ছোট মেয়ে উর্মির অকস্মাৎ মনে হলো এই মানুষটার প্রতিভা অসামান্য। বাবাকে বললে, দেখো তো বাবা, অল্প বয়স অথচ নিজের পরে কি দৃঢ় বিশ্বাস, আর অত বড় হাড় চওড়া বিলিতি ডাক্তারের মতের বিরুদ্ধে নিজের মতকে নিঃসংশয় প্রচার করতে পারে এমন অসংকুচিত সাহস। বাবা বললেন, ডাক্তারি বিদ্যে কেবল শাস্ত্রগত নয়, কারো কারো মধ্যে থাকে ওটার দুর্লভ দৈব সংস্কার। নীরদেরও দেখছি তাই। এদের ভক্তির শুরু হলো একটা ছোট প্রমাণ নিয়ে, শোকের আঘাতে, পরিতাপের বেদনায়। তারপরে প্রমাণের অপেক্ষা না করে সেটা আপনি বেড়ে চলল। রাজারাম একদিন মেয়েকে বললেন, দেখ উর্মি, আমি যেন শুনতে পাই হেমন্ত আমাকে কেবলই ডাকছে, বলছে মানুষের রোগের দুঃখ দূর করো। স্থির করেছি তার নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করব। উর্মি তার স্বভাবসিদ্ধ উৎসাহে উচ্ছ্বসিত হয়ে বললে, খুব ভালো হবে, আমাকে পাঠিয়ে দিও ইউরোপে, ডাক্তারি শিখে ফিরে এসে যেন হাসপাতালের ভার নিতে পারি। কথাটা রাজারামের হৃদয়ে গিয়ে লাগল। বললেন, এই হাসপাতাল হবে দেবত্র সম্পত্তি, তুই হবি সেবায়েত। হেমন্ত বড় দুঃখ পেয়ে গেছে, তোকে সে বড় ভালোবাসত। তোর এই পুণ্য কাজে পরলোকে সে শান্তি পাবে। তার রোগ শয্যায় তুই তো দিন রাত্রি তার সেবা করেছিস, সেই সেবাই তোর হাতে আরো বড় হয়ে উঠবে। বনিতি ঘরের মেয়ে ডাক্তারি করবে, এটাও সৃষ্টি ছাড়া বলে বৃদ্ধের মনে হলো না। রোগের হাত থেকে মানুষকে বাঁচানো বলতে যে কতখানি বোঝায়, আজ সেটা আপন মর্মের মধ্যে বুঝেছেন। তার ছেলে বাঁচেনি, কিন্তু অন্যের ছেলেরা যদি বাঁচে তাহলে যেন তার ক্ষতিপূরণ হয়, তার শোকের লাঘব হতে পারে। মেয়েকে বললেন, এখানকার ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শিক্ষাটা শেষ হয়ে যাক আগে, তারপরে ইউরোপে। এখন থেকে রাজারামের মনে একটা কথা ঘুরে বেড়াতে লাগলো। সে এই নীরদ ছেলেটির কথা। একেবারে সোনার টুকরো, যত দেখছেন ততই লাগছে চমৎকার। পাশ করেছে বটে, কিন্তু পরীক্ষার তেপান্তর মাঠ পেরিয়ে গিয়ে ডাক্তারি বিদ্যির 7 সমুদ্রে দিন রাত সাঁতার কেটে বেড়াচ্ছে। অল্প বয়স অথচ আমোদ প্রমোদ কোনো কিছুতে টলে না মন। হালের যত কিছু আবিষ্কার তাই আলোচনা করছে উল্টে পাল্টে, পরীক্ষা করছে আর ক্ষতি করছে নিজের পসারের। অত্যন্ত অবজ্ঞা করছে তাদের যাদের পসার জমেছে। বলতো, মূর্খেরা লাভ করে উন্নতি, যোগ্য ব্যক্তিরা লাভ করে গৌরব। কথাটা সংগ্রহ করেছে কোনো একটা বই থেকে। অবশেষে একদিন রাজারাম উর্মিকে বললেন, ভেবে দেখলুম আমাদের হাসপাতালে তুই নীরদের সঙ্গিনী হয়ে কাজ করলেই কাজটা সম্পূর্ণ হবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। ওর মতো এমন ছেলে পাবো কোথায়? রাজারাম আর যাই পারুন হেমন্তের মতকে অগ্রাহ্য করতে পারতেন না। সে বলতো, মেয়ের পছন্দ উপেক্ষা করে বাপ মায়ের পছন্দে বিবাহ ঘটানো বর্বরতা। রাজারাম একদা তর্ক করেছিলেন, বিবাহ ব্যাপারটা শুধু ব্যক্তিগত নয়, তার সঙ্গে সংসার জড়িত, তাই বিবাহ শুধু ইচ্ছার দ্বারা নয়, অভিজ্ঞতার দ্বারাও চালিত হওয়ার দরকার আছে। তর্ক যেমনই করুন, অভিরুচি যেমনই থাক, হেমন্তর পরে তার স্নেহ এত গভীর যে তার ইচ্ছেই এ পরিবারে জয়ী হলো। নীরদ মুখুজ্জের এ বাড়িতে গতিবিধি ছিল। হেমন্ত ওর নাম দিয়েছিল আউল, অর্থাৎ পেঁচা। অর্থ ব্যাখ্যা করতে বললে সে বলতো, ও মানুষটা পৌরাণিক, মাইথোলজিক্যাল, ওর বয়স নেই, কেবল আছে বিদ্যে, তাই আমি ওকে বলি মিনার্ভার বাহন। নীরদ এদের বাড়িতে মাঝে মাঝে চা খেয়েছে, হেমন্তের সঙ্গে তুমুল তর্ক চালিয়েছে, মনে মনে উর্মিকে নিশ্চয়ই লক্ষ্য করেছে, কিন্তু ব্যবহারে করেনি যে, তার কারণ এক্ষেত্রে যথোচিত ব্যবহারটাই ওর স্বভাবে নেই। ও আলোচনা করতে পারে,
আলাপ করতে জানে না। যৌবনের উত্তাপ ওর মধ্যে যদি বা থাকে, তার আলোটা নেই। এই জন্যই যেসব যুবকের মধ্যে যৌবনটা যথেষ্ট প্রকাশমান, তাদের অবজ্ঞা করেই ও আত্মপ্রসাদ লাভ করে। এই সকল কারণে ওকে উর্মির উমেদার শ্রেণীতে গণ্য করতে কেউ সাহস করেনি। অথচ সেই প্রতীয়মান নিরাসক্তি বর্তমান কারণের সঙ্গে যুক্ত হয়ে ওর পরে উর্মির শ্রদ্ধাকে সম্ভ্রমের সীমায় টেনে এনেছিল। রাজারাম যখন স্পষ্ট করেই বললেন যে যদি মেয়ের মনে কোনো দ্বিধা না থাকে তবে নীরদের সঙ্গে তার বিবাহ হলে তিনি খুশি হবেন, তখন মেয়ে অনুকূল ইঙ্গিতেই মাথা নাড়লে। কেবল সেই সঙ্গে জানালে এদেশের এবং বিলেতের শিক্ষার পালা সমাধা করে বিবাহ তার পরিণামে। বাবা বললেন, সে কথাই ভালো, কিন্তু পরস্পরের সম্মতিক্রমে সম্বন্ধ পাকা হয়ে গেলে আর কোনো ভাবনা থাকে না। নীরদের সম্মতি পেতে দেরি হয়নি, যদিও তার ভাবে প্রকাশ পেল উদ্বাহ বন্ধন বৈজ্ঞানিকের পক্ষে ত্যাগ স্বীকার প্রায় আত্মঘাতের কাছাকাছি। বোধ করি এই দুর্যোগ কথাঞ্চিত উপশমের উপায় স্বরূপে শর্ত রইল যে পড়াশোনা এবং সকল বিষয়েই নীরদ উর্মিকে পরিচালনা করবে, অর্থাৎ ভাবী পত্নীরূপে ওকে ধীরে ধীরে নিজের হাতে গড়ে তুলবে। সেটাও হবে বৈজ্ঞানিকভাবে দৃঢ় নিয়ন্ত্রিত নিয়মে, ল্যাবরেটরির অভ্রান্ত প্রক্রিয়ার মতন। নীরদ উর্মিকে বললে, পশুপক্ষীরা প্রকৃতির কারখানা থেকে বেরিয়েছে তৈরি জিনিস, কিন্তু মানুষ কাঁচা মাল মশলা, স্বয়ং মানুষের ওপর ভার তাকে গড়ে তোলা। উর্মি নম্রভাবে বললে, আচ্ছা পরীক্ষা করুন, বাধা পাবেন না। নীরদ বললে, তোমার মধ্যে শক্তি নানাবিধ আছে, তাদের বেঁধে তুলতে হবে তোমার জীবনের একটি মাত্র লক্ষ্যের চারিদিকে। তাহলেই তোমার জীবনে অর্থ পাবে। বিক্ষিপ্তকে সংক্ষিপ্ত করতে হবে একটা অভিপ্রায়ের টানে, আট হয়ে উঠবে, ডাইনামিক হবে, তবেই সেই একত্বকে বলা যেতে পারবে মরাল অর্গানিজম। উর্মি পুলকিত হয়ে ভাবলে, অনেক যুবক ওদের চায়ের টেবিলে, ওদের টেনিস কোর্টে এসেছে, কিন্তু ভাববার যোগ্য কথা তারা কখনো বলে না, আর কেউ বললে হাই তোলে। বস্তুত নিরতিশয় গভীরভাবে কথা বলবার একটা ধরন আছে নীরদের। সে যাই বলুক, উর্মির মনে হয় এর মধ্যে একটা আশ্চর্য তাৎপর্য আছে, অন্তত অত্যন্ত বেশি ইন্টেলেকচুয়াল। রাজারাম ওর বড় জামাইকেও ডাকলেন, মাঝে মাঝে নিমন্ত্রণ উপলক্ষে চেষ্টা করলেন পরস্পরকে ভালো করে আলাপ করিয়ে দেবার। শশাঙ্ক শর্মিলাকে বললে, ছেলেটা অসহ্য জ্যাঠা, ও মনে করে আমরা সবাই ওর ছাত্র, তাও পড়ে আছি শেষ বেঞ্চির শেষ কোণে। শর্মিলা হেসে বলে, ওটা তোমার জেলাসি, কেন, আমার তো ওকে বেশ লাগে। শশাঙ্ক বলে, ছোট বোনের সঙ্গে ঠাঁই বদল করলে কেমন হয়? শর্মিলা বলে, তাহলে তুমি হয়তো হাঁপ ছেড়ে বাঁচো, আমার কথা আলাদা। শশাঙ্কের প্রতি নীরদেরও যে ভাতৃভাব বেড়ে উঠছে তা মনে হয় না। মনে মনে বলে, ও তো মজুর, ও কি বৈজ্ঞানিক, হাত আছে মাথাটা কই। শশাঙ্ক নীরদকে নিয়ে তার শালিকে প্রায় ঠাট্টা করে, বলে, এবার পুরনো নাম বদলাবার দিন এলো, ইংরেজি মতে না, বিশুদ্ধ সংস্কৃত মতে। নতুন নামটা শুনি, বিদ্যুৎলতা, নীরদের পছন্দ হবে। ল্যাবরেটরিতে এই পদার্থের সঙ্গে পরিচয় আছে, এবার ঘরে পড়বে বাঁধা। মনে মনে বলে, সত্যি এই নামটা একেই ঠিক মানায়। ভিতরে একটা খোঁচা লাগে, হায় রে, এত বড় ব্রিগটার হাতে পড়বে এমন মেয়ে। কার হাতে পড়লে যে শশাঙ্কের রুচিতে ঠিক সন্তোষজনক এবং সান্ত্বনাজনক হতে পারত বলা শক্ত। অল্প দিনের মধ্যে রাজারামের মৃত্যু হলো। উর্মির ভাবী সত্ত্বাধিকারী নীরদনাথ একাগ্র মনে তার পরিণতি সাধনের ভার নিলেন। উর্মিমালা যতটা দেখতে ভালো, তার চেয়েও তাকে দেখায় ভালো। তার চঞ্চল দেহে মনের উজ্জ্বলতা ঝলমল করে বেড়ায়, সকল বিষয়েই তার ঔৎসুক্য। সায়েন্সে যেমন তার মন, সাহিত্যে তার চেয়ে বেশি বই কম নয়। ময়দানে ফুটবল দেখতে যেতে তার অসীম আগ্রহ, সিনেমা দেখাটাকে সে অবজ্ঞা করে না।
প্রেসিডেন্সি কলেজে বিদেশ থেকে এসেছে ফিজিক্সের ব্যাখ্যাকর্তা, সেই সভাতেও সে উপস্থিত। রেডিওতে কান পেতে হয়তো বলে ছ্যা, কিন্তু কৌতূহলও যথেষ্ট। বিয়ে করতে রাস্তা দিয়ে বর চলেছে বাজনা বাজিয়ে, ও ছুটে আসে বারান্দায়। জুওলজিক্যালের বারে বারে বেরিয়ে এসে ভারী আমোদ লাগে, বিশেষত বাদরের খাঁচার সামনে দাঁড়িয়ে। বাবা যখন মাছ ধরতে যেতেন, ছিপ নিয়ে ও তাঁর পাশে গিয়ে বসত। টেনিস খেলে, ব্যাডমিন্টন খেলায় ওস্তাদ। এসব দাদার কাছে শিক্ষা। তন্নি সে সঞ্চারিণী লতার মতো, একটু হাওয়াতেই দুলে ওঠে। সাজসজ্জা সহজ এবং পরিপাটি। জানে কেমন করে শাড়িটা এখানে ওখানে অল্প একটুখানি টেনে টুনে ঘুরিয়ে ফিরিয়ে ঢিল দিয়ে আট করে অঙ্গশোভা রচনা করতে হয়, অথচ তার রহস্য ভেদ করা যায় না। গান ভালো গাইতে জানে না, কিন্তু সেতার বাজায়। সেই সঙ্গীত দেখবার না শোনবার কে জানে। মনে হয় ওর দুরন্ত আঙ্গুলগুলি কোলাহল করছে। কথা কবার বিষয়ের অভাব ঘটে না কখনো। হাসবার জন্যে সঙ্গত কারণের অপেক্ষা করতে হয় না। সঙ্গদান করবার অজস্র ক্ষমতা, যেখানে থাকে সেখানকার ফাঁক ও একলা ভরিয়ে রাখে। কেবল নীরদের কাছে ও হয়ে যায় আরেক মানুষ। পালের নৌকোর হাওয়া যায় বন্ধ হয়ে, গুণের টানে চলে নম্র মন্থর গমনে। সবাই বলে উর্মির স্বভাব ওর ভাইয়ের মতো প্রাণ পরিপূর্ণ। উর্মি জানে ওর ভাই ওর মনকে মুক্তি দিয়েছে। হেমন্ত বলতো, আমাদের ঘরগুলো এক একটা ছাঁচ, মাটির মানুষ গড়বার জন্যেই। তাই তো এতকাল ধরে বিদেশি বাজিকর এত সহজে ৩৩ কোটি পুতুলকে নাচিয়ে বেরিয়েছে। সে বলতো, আমার যখন সময় আসবে তখন এই সামাজিক পৌত্তলিকতা ভাঙবার জন্য কালাপাহাড়ি করতে বেরোব। সময় হলো না, কিন্তু উর্মির মনকে খুবই সজীব করে রেখে দিয়ে গেছে। মুশকিল বাঁধল এই নিয়ে। নীরদের কার্যপ্রণালী অত্যন্ত বিধিবদ্ধ। উর্মির জন্যে পাঠ্য পর্যায়ের বাঁধা নিয়ম করে দিলে। ওকে উপদেশ দিয়ে বললে, দেখো উর্মি, মনটাকে পথে চলতে চলতে কেবলই চলকিয়ে ফেলো না। পথের শেষে যখন পৌঁছবে তখন ঘরটাতে বাকি থাকবে কি? বলতো, তুমি প্রজাপতির মতো চঞ্চল হয়ে ঘুরে বেড়াও, কিছুই সংগ্রহ করে আনো না। হতে হবে মৌমাছির মতো, প্রত্যেক মুহূর্তের হিসেব আছে, জীবনটা তো বিলাসিতা নয়। নীরদ সম্প্রতি ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে শিক্ষাত্তর বই আনিয়ে পড়তে আরম্ভ করেছে। তাতে এইরকম সব কথা আছে। ওর ভাষাটা বইয়ের ভাষা, কেননা ওর নিজের ভাষা নেই। উর্মির সন্দেহ রইল না যে সে অপরাধী। মহৎ ব্রত তার, অথচ তার থেকে কথায় কথায় মন আশেপাশে চলে যায়। নিজেকে কেবলই লাঞ্ছিত করে। সামনে দৃষ্টান্ত রয়েছে নীরদের। কি আশ্চর্য দৃঢ়তা, কি একাগ্র লক্ষ্য, সকল প্রকার আমোদ আহ্লাদের প্রতি কি কঠিন বিরুদ্ধতা। উর্মির টেবিলে গল্প কিংবা হালকা সাহিত্যের কোনো বই যদি দেখে, তবে তখনই সেটা বাজেয়াপ্ত করে নেয়। একদিন বিকেলবেলা উর্মির তদারক করতে এসে শুনলে সে গেছে ইংরেজি নাট্যশালায় স্যালিভানের মিকাডো অপেরার বৈকালিক অভিনয় দেখবার জন্য। তার দাদা থাকতে এরকম সুযোগ প্রায় বাদ যেত না। সেদিন নীরদ তাকে যথোচিত তিরস্কার করেছিল। অত্যন্ত গম্ভীর সুরে ইংরেজি ভাষায় বলেছিল, দেখো, তোমার দাদার মৃত্যুকে সমস্ত জীবন দিয়ে সার্থক করবার ভার নিয়েছ তুমি। এরই মধ্যে কি তা ভুলতে আরম্ভ করেছ? শুনে উর্মির অত্যন্ত পরিতাপ লাগল। ভাবলে, এই মানুষটার কি অসাধারণ অন্তর্দৃষ্টি। শোক স্মৃতির প্রবলতা সত্যিই তো কমে আসছে, আমি নিজে তা বুঝতে পারিনি। ধিক এত চাপল্য আমার চরিত্রে। সতর্ক হতে লাগল। কাপড় চোপড় থেকে শোভার আভাস পর্যন্ত দূর করলে। শাড়িটা হলো মোটা, তার রং সব গেল ঘুচে। দেরাজের মধ্যে জমা থাকা সত্ত্বেও চকলেট খাবার লোভটা দিলে ছেড়ে। অবাধ্য মনটাকে খুব কষে বাঁধতে লাগলো সংকীর্ণ গণ্ডিতে, শুষ্ক কর্তব্যের খোঁটায়। দিদি তিরস্কার করে,
শশাঙ্ক নীরদের উদ্দেশ্যে যেসব প্রখর বিশেষণ বর্ষণ করে সেগুলোর ভাষা অভিধান বহির্ভূত, উগ্র পরদেশীয়, একটুও সুশ্রব্য নয়। একটা জায়গায় নীরদের সঙ্গে শশাঙ্কের মেলে। শশাঙ্কের গাল দেবার আবেগ যখন তীব্র হয়ে ওঠে তখন তার ভাষাটা হয় ইংরেজি। নীরদের যখন উপদেশের বিষয়টা হয় অত্যন্ত উচ্চ শ্রেণীর, ইংরেজিই হয় তার বাহন। নীরদের সবচেয়ে খারাপ লাগে যখন নিমন্ত্রণ আমন্ত্রণে উর্মি তার দিদির ওখানে যায়। শুধু যায় তা নয়, যাবার ভারী আগ্রহ। ওদের সঙ্গে উর্মির যে আত্মীয় সম্বন্ধ সেটা নীরদের সম্বন্ধকে খণ্ডিত করে। নীরদ মুখ গম্ভীর করে একদিন উর্মিকে বলে, দেখো উর্মি, কিছু মনে করো না। কি করব বলো? তোমার সম্বন্ধে আমার দায়িত্ব আছে, তাই কর্তব্য বোধে অপ্রিয় কথা বলতে হয়। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, শশাঙ্ক বাবুদের সঙ্গে সর্বদা মেলামেশা তোমার চরিত্র গঠনের পক্ষে অস্বাস্থ্যকর। আত্মীয়তার মোহে তুমি অন্ধ। আমি কিন্তু দুর্গতির সম্ভাবনা সমস্তই স্পষ্ট দেখতে পাচ্ছি। উর্মির চরিত্র বললে যে পদার্থটা বোঝায়, অন্তত তার প্রথম বন্ধকীর দলিল নীরদেরই সিন্ধুকে। সেই চরিত্রের কোথাও কিছু হেরফের হলে লোকসান নীরদেরই। নিষেধের ফলে ভবানীপুর অঞ্চলে উর্মির গতিবিধি আজকাল নানা প্রকার ছুতোয় বিরল হয়ে এসেছে। উর্মির এই আত্মশাসন মস্ত একটা ঋণ শোধের মতো। ওর জীবনের দায়িত্ব নিয়ে নীরদ যে চিরদিনের মতো নিজের সাধনাকে ভারাক্রান্ত করেছে, বিজ্ঞান তপস্বীর পক্ষে তার চেয়ে আত্ম অপব্যয় আর কি হতে পারে? নানা আকর্ষণ থেকে মনকে প্রতিসংহার করবার দুঃখটা উর্মির একরকম করে সয়ে আসছে। তবুও থেকে থেকে একটা বেদনা মনে দুর্বার হয়ে ওঠে। সেটাকে চঞ্চলতা বলে সম্পূর্ণ চাপা দিতে পারে না। নীরদ ওকে কেবল চালনাই করে, কিন্তু এক মুহূর্তের জন্য ওর সাধনা করে না কেন? এই সাধনার জন্য ওর মন অপেক্ষা করে থাকে। এই সাধনার অভাবেই ও হৃদয়ের মাধুর্য পুনর্বিকাশের দিকে পৌঁছায় না। ওর সকল কর্তব্য নির্জীব নিরস হয়ে পড়ে। একদিন হঠাৎ মনে হয় যেন নীরদের চোখে একটা আবেশ এসেছে, যেন দেরি নেই, প্রাণের গভীরতম রহস্য এখনই ধরা পড়বে। কিন্তু অন্তর্যামী জানেন, সে গভীরের বেদনা যদি বা কোথাও থাকে, তার ভাষা নীরদের জানা নেই। বলতে পারে না বলেই বলবার ইচ্ছাকে সে দোষ দেয়। বিচলিত চিত্তকে মুখ রেখেই সে যে চলে আসে, এটাকে সে আপন শক্তির পরিচয় বলে মনে গর্ব করে। বলে, সেন্টিমেন্টালিটি করা আমার কর্ম নয়। উর্মির সেদিন কাঁদতে ইচ্ছে করে, কিন্তু এমনই তার দশা যে সেও ভক্তিভরে মনে করে একেই বলে বীরত্ব। নিজের দুর্বল মনকে তখন নিষ্ঠুরভাবে নির্যাতন করতে থাকে। যত চেষ্টাই করুক না কেন, মাঝে মাঝে এ কথা ওর কাছে স্পষ্ট হয়ে ওঠে যে একদিন প্রবল শোকের মুখে যে কঠিন কর্তব্য নিজের ইচ্ছায় সে গ্রহণ করেছিল, কালক্রমে নিজের সেই ইচ্ছে দুর্বল হয়ে আসাতে অন্যের ইচ্ছাকেই আঁকড়ে ধরেছে। নীরদ ওকে স্পষ্ট করেই বলে, দেখো উর্মি, সাধারণ মেয়েরা পুরুষদের কাছ থেকে যেসব স্তব স্তুতি প্রত্যাশা করে, আমার কাছে তা পাবার সম্ভাবনা নেই। এই কথা জেনে রেখো। আমি তোমাকে যা দেব তা এই সব বানানো কথার চেয়ে সত্য ঢের বেশি মূল্যবান। উর্মি মাথা হেঁট করে চুপ করে থাকে। মনে মনে বলে, এর কাছে কি কোনো কথাই লুকোনো থাকবে না? কিছুতে মন বাঁধতে পারে না। ছাদের ওপর একলা বেড়াতে যায়। অপরাহ্নের আলো ধূসর হয়ে আসে। শহরের উঁচু নিচু নানা আকারের বাড়ির চূড়া পেরিয়ে সূর্য অস্ত যায় দূর গঙ্গার ঘাটে জাহাজগুলোর মাস্তুলের পরপ্রান্তে। নানা রঙের লম্বা লম্বা মেঘের রেখা বেড়া তুলে দেয় দিনের প্রান্ত সীমানায়। ক্রমে বেড়া যায় লুপ্ত হয়ে। চাঁদ উঠে আসে গির্জের শিখরের ঊর্ধ্বে। অনতিস্ফুট আলোতে শহর হয়ে আসে স্বপ্নের মতো, যেন অলৌকিক মায়াপুরী। মনে প্রশ্ন ওঠে, সত্যিই কি জীবনটা এত অবিচলিত কঠিন? আর সে কি এত কৃপণ? সে না দেবে ছুটি, না দেবে রস,
হঠাৎ মনটা ক্ষেপে ওঠে, ইচ্ছে করে অত্যন্ত একটা দুষ্টুমি করতে, চেঁচিয়ে বলতে, আমি কিচ্ছু মানি নে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHARASOR.org।